আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। দেখুন, দেশের রাজনীতিতে এখন একটা অন্যরকম উত্তেজনা কিন্তু কাজ করছে। এই উত্তেজনার পারদ যেন কিছুতেই আসলে নিচে নামছে না। বরঞ্চ দেখা যাচ্ছে দিন, দিন সেটা আরো বাড়ছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন রয়টার্সকে দেয়া সেই আলোচিত শেখ হাসিনার সাক্ষাৎকারের পর থেকে চারিদিকে কেমন একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেই সাক্ষাৎকারের রেশ কাটতে না কাটতেই এখন আবার নতুন করে আলোচনায় এসেছেন সাবেক এই প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা। এবার তিনি কথা বলেছেন জাপানের সংবাদ সংস্থা কিয়োডো নিউজের সাথে। আর এই সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যা নিয়ে নতুন করে আসলে অঙ্ক কষতে বসেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আজ আমরা এই পুরো বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব সেই সাক্ষাৎকারের নেপথ্যের কারণ কি, আর সামনের দিনগুলোতে আমাদের দেশের রাজনীতি আসলেই বা কোন দিকে মন নিতে পারে, অর্থাৎ রাজনীতির ভবিষ্যৎ কি। দর্শক, শুরুতেই একটা ব্যাপার একটু লক্ষ্য করুন। কিডো নিউজকে দেয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা কিন্তু স্পষ্টভাবেই বলেছেন দেশে ফিরলে তার কি পরিণতি হতে পারে সে সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন। তিনি জানেন তাকে কারাগারে পাঠানো হতে পারে, এমনকি ফাঁসির দড়িতে ঝুলানোরও চেষ্টা হতে পারে। কিন্তু এই সব ঝুঁকি জেনেও তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। তিনি চান আদালতে গিয়ে দাঁড়াতে। এখন প্রশ্ন হচ্ছে, একজন মানুষ যিনি এত বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন, যিনি একদিন দেশ শাসন করেছেন, তিনি কি সত্যি জেনে শুনে এখন আগুনে ঝাঁপ দেবেন? দর্শক, এই বিষয়টা কিন্তু একটু খটকা লাগার মতোই, তাই না? সাধারণত আমরা কি দেখি? বিপদের গন্ধ পেলে মানুষ সেখান থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু এখানে আমরা দেখছি একেবারে উল্টো চিত্র। তিনি যেন সেই বিপদের দিকেই এগিয়ে যেতে চাইছেন। আর সেটাও বেশ আত্মবিশ্বাসের সাথে। এই আত্মবিশ্বাসের উৎসটা আসলে কোথায়? এটা কি নিছকই রাজনৈতিক কোনো কৌশল, নাকি এর পেছনে অন্য কোনো হিসাব নিকাশ কাজ করছে? দেখুন সুপ্রিয় দর্শক, অনেকেই কিন্তু মনে করছেন তিনি হয়তো এমন কোনো নিশ্চয়তা পেয়েছেন যার কারণে তিনি একটা চাল চালছেন এবং এতটা নির্ভয়। আন্তর্জাতিক অঙ্গনে তার যে পরিচিতি, তার যে যোগাযোগ, সেটা হয়তো এখানে একটা বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ভারতের সাথে তার যে সম্পর্ক, সেটা তো আসলে কারোরই অজানা নয়, তাই না? এছাড়া পশ্চিমা দেশগুলোর সাথেও হয়তো তার বর্তমান সময়ে এমন কোনো বোঝাপড়া হয়ে থাকতে পারে। এমনটাও কিন্তু হতে পারে যে তিনি বুঝতে পেরেছেন দেশের বর্তমান পরিস্থিতি খুব একটা স্থিতিশীল নয়। আর এই সুযোগটাকেই তিনি আসলে কাজে লাগাতে চাইছেন। সুপ্রিয় দর্শক, সাক্ষাৎকারে তিনি আরো কিন্তু বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং যার ফলে ফাঁসির যে রায় দেওয়া হয়েছে সেটাকে তিনি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন এবং মিডিয়া ট্রায়াল বলে আখ্যা দিয়েছেন। তার এই বক্তব্য থেকে একটা জিনিস কিন্তু এখানে পরিষ্কার। তিনি এই বিচার প্রক্রিয়াকে কোনোভাবেই আসলে মেনে নিতে রাজি নন। তিনি হয়তো মনে করছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ও তার এই বিচার প্রক্রিয়াকে খুব একটা ভালোভাবে নেবে না। আর সেটাও হয়তো তার এই আত্মবিশ্বাসের একটা কারণ হতে পারে। অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে এমন আত্মবিশ্বাস হয়েছে, আমি এটি পরে বলছি। দেখুন, জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, তাই না? ছাত্র জনতার সেই আন্দোলন। আর সেই আন্দোলনে এতগুলো মানুষের প্রাণহানি, এই মৃত্যুর দায় কার, তা নিয়ে কিন্তু কম বিতর্ক হয়নি। শেখ হাসিনা কিন্তু এই হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছেন। তিনি একটা বেশ চমকপ্রদ এখানে দাবি তুলেছেন। তিনি বলেছেন, স্বাধীন বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে যদি প্রতিটা মরদেহের মৃত্যুর কারণ পরীক্ষা করা হয়, যদি দেখা হয় যে কি ধরনের অস্ত্র বা গুলি ব্যবহার করা হয়েছিল,
তাহলেই নাকি প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম, মিডিয়া, টক শো, গণমাধ্যম, ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক সবার মধ্যেই কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে নানা ধরনের তর্ক এবং যুক্তি কিন্তু আছে। এবং অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেই সরকারের তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, ১ম এ যিনি উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন, উনাকে কিন্তু উনার এই ধরনের একটি মন্তব্যের জেরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং উনার জায়গায় পরবর্তীতে আরেকজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে যোগদান করেছিলেন। যাই হোক, এগুলো যদি আসলে পরীক্ষা করা হয় তাহলে হয়তোবা শেখ হাসিনার এই আত্মবিশ্বাসে বলা কথাগুলো প্রমাণিত হতে পারে। তবে আদৌ এগুলো আসলে এখন সম্ভব কিনা সেটা জানা নেই। তবে শেখ হাসিনা দেশে আসার জন্য যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন এবং উনি যেসব কথাবার্তা বলছেন, তাতে মনে হচ্ছে দেশে এসে আইনের শরণাপন্ন হওয়ার পর তিনি আদালতে এই দাবিগুলোই উত্থাপন করবেন। তখন আসলে আন্তর্জাতিক মিডিয়া কাভারেজ থাকবে, আন্তর্জাতিক সাপোর্ট থাকবে। এবং আমি পূর্বে বলেছিলাম যে শেখ হাসিনার ফাঁসির রায় এবং বিচার ব্যবস্থা নিয়ে কিছু কথা বলব। এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। অনেকেই হয়তো ভুলে গেছেন। যখন শেখ হাসিনার ফাঁসির রায় হলো, তখন কিন্তু আমরা দেখেছি বিশ্বের নামি-দামি মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রায় সকল গণমাধ্যম কিন্তু এই রায়ের এক প্রকার তীব্র বিরোধিতা করেছিল। এবং তাদের ভাষ্যমতো এটা আসলে মানবতা বিরোধী একটি কাজ। সুতরাং এই সুযোগটিও কিন্তু শেখ হাসিনা বর্তমানে নিজের হাতে রেখেছেন। এবং এই সবগুলো সুযোগ কাজে লাগানোর জন্য শেখ হাসিনার দেশে ফেরা আবশ্যক। দেশে ফিরে আইন এবং বিচারের প্রতি শ্রদ্ধা রেখে আইন এবং বিচার পাওয়ার জন্য সরকারের দ্বারস্থ হওয়া অথবা বিচারকদের দ্বারস্থ হওয়া কিংবা কোর্টের দ্বারস্থ হওয়া উচিত। কারণ এগুলোর কারণেই কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন যে আদৌ তিনি সেই সকল মৃত্যুর হুকুমদাতা ছিলেন কিনা বা তিনি সেই সকল হত্যাযজ্ঞের পেছনে নির্দেশদাতা হিসাবে কাজ করেছেন কিনা। যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি শেখ হাসিনা দেশে ফেরার জন্য একদম অনড় ভূমিকায় রয়েছেন। এবং এই মিডিয়াতে দেয়া বক্তব্য থেকে কিন্তু আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি উনার যে ডেডলাইন দিয়েছেন সেই ডেডলাইন অনুযায়ী দেশে ফিরবেন। এটাকে আপনি আমি হয়তোবা নানা এঙ্গেল থেকে বাছবিচার করতে পারবো। কিন্তু শেখ হাসিনা যেটা একবার আসলে সিদ্ধান্ত নিয়ে নেন, সেই সিদ্ধান্ত থেকে তিনি আর কখনো পিছপা হন না। এটা আমি নিরপেক্ষভাবে বলতে হচ্ছে। কারণ বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস থেকে কিন্তু অক্ষরে, অক্ষরে প্রমাণিত হয়। দেখুন, শেখ হাসিনা যে দাবিগুলো করছেন, তার দাবিগুলো কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। তিনি হয়তো বুঝাতে চাইছেন যে এই মৃত্যুগুলোর পেছনে অন্য কোনো শক্তি বা গোষ্ঠীর হাত থাকতে পারে। অথবা তিনি হয়তো এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিককরণ করার একটা চেষ্টা করছেন। যদি বিদেশি বিশেষজ্ঞরা এই তদন্তে যুক্ত হন, তাহলে পুরো বিষয়টার মোড় অন্যদিকে হয়তোবা ঘুরে যেতে পারে। এমনটা হয়তো তিনি ভাবছেন। এবার একটু দেশের ভবিষ্যতের দিকে তাকানো যাক। শেখ হাসিনা বলছেন, একটি স্থিতিশীল বাংলাদেশ শুধু আমাদের জন্য নয়, এই পুরো দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং উন্নয়ন সহযোগীদের জন্য খুবই জরুরি। তিনি জাপানের কথা উল্লেখ করেছেন, যারা আমাদের উন্নয়ন যাত্রায় একটা বড় ভূমিকা রেখেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। এবং তিনি বলেছেন, দেশ যেভাবে পিছিয়েছে সেটা পুনরুদ্ধার করতে আগামী ১ দশক সময় লেগে যেতে পারে। আর এর জন্য তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। তিনি আসলে চান জনগণ যেন নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার সুযোগ পায়। তার এই কথাগুলো শুনলে মনে হয় তিনি যেন নিজেকে একজন অভিভাবকের আসনে বসিয়ে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। কিন্তু একই সাথে তিনি হয়তো এটাও বোঝাতে চাইছেন যে তিনি ছাড়া এই দেশকে স্থিতিশীল করার মতো আর দ্বিতীয় কেউ নেই। তিনি হয়তো সাধারণ মানুষের মনে এই ধারণাটা গেঁথে দিতে চাইছেন যে তার শাসনামলেই দেশ সবচেয়ে বেশি উন্নত ছিল। এটা আসলে জনগণের সিম্পিতে পাওয়ার একটা ট্রাম্প কার্ড।
এখন আমরা যদি একটু বর্তমান সরকারের যে অবস্থা, সেই অবস্থার দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে তারাও কিন্তু বেশ চাপের মধ্যে আছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কাজটা যে খুব একটা সহজ নয়, সেটা তারা কিন্তু খুব ভালো করেই জানে। শেখ হাসিনা আসলে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ব্যবহার করে তার বার্তা পৌঁছে দিচ্ছেন, সেটা সরকারের জন্য কিন্তু একটা বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই সময়ে। এই সবকিছুর মধ্যে আরেকটা খবরও কিন্তু বেশ গুরুত্ব পাচ্ছে। খুব শিগগিরই মার্কিন রাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা সার্জিও গুরের বাংলাদেশ সফর। তার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা কিন্তু চলছে। অনেকে এখানে মনে করছেন তার এই সফরের ফলে দেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ হতে পারে। শেখ হাসিনার এই সাক্ষাৎকার আর সার্জিও গুরের সফর, এই দুটো ঘটনা কি একই সুতোয় গাঁথা? এমন প্রশ্নও কিন্তু উঠছে বর্তমান সময়ে। সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে দেশের রাজনীতি এখন একটা চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে শেখ হাসিনার দেশে ফেরার দৃঢ় প্রত্যয়, অন্যদিকে সরকারের তাকে বিচারের মুখোমুখি করার চেষ্টা। এর মধ্যে আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা ভূমিকা। এই ত্রিমুখী সমীকরণের ফলাফল যে কি হবে, তা এখনই আসলে বলা খুবই মুশকিল। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায়, সামনের যে দিনগুলো, সেই দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক নাটকীয়তা কিন্তু দেখার বাকি অবশ্যই আছে। দর্শক, এই পুরো পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল। আমরা সাধারণ মানুষ হয়তো অনেক কিছুই ভেতরের খবর জানতে পারি না। কিন্তু এ ধরনের সাক্ষাৎকার আর রাজনৈতিক চালগুলো দেখে আমরা অন্তত এটা বুঝতে পারি যে পর্দার আড়ালে অনেক কিছুই ঘটছে। শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরবেন? ফিরলে তার পরিণতি আসলে কি হবে? বর্তমান সরকার কি এই পরিস্থিতি কোনোভাবে সামাল দিতে পারবে? নাকি আন্তর্জাতিক কোনো চাপে তারা নতি স্বীকার করতে বাধ্য হবে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তোবা সময়ই আমাদেরকে বলে দেবে। তবে আমাদের সবারই একটা জিনিস আমি মনে করি মনে রাখা উচিত। দেশের রাজনীতি যেদিকেই যাক না কেন, আমাদের সাধারণ মানুষের জীবন যেন কোনোভাবে আসলে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা চাই একটা স্থিতিশীলতা, গণতান্ত্রিক এবং উন্নত বাংলাদেশ। আর সেই বাংলাদেশ গড়ার দায়িত্ব কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদের নয়, আমি মনে করি এটা আমাদের সবার দায়িত্ব। আজকের মতো এখানেই আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।